লাইভ স্টার্ট। আসসালামু আলাইকুম। আমাকে একটা ফোন দিও, কারো লাইভ চললে আমি যেন দেখতে পারি, কারো একটা পেজে ওপেন হয়ে। আসসালামু আলাইকুম। একটু দেরি হলো, দুঃখিত। আমরা মানে এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, বুঝতে 5-6 মিনিট দেরি হয়ে গেল। কাইন্ডলি আমরা জলদি কথা শুরু করব, যাতে বেশি সময় নষ্ট না হয়। আমার কথা ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করবেন যে কথাটা ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আর একটু যারা মনে করেন যে আমাদের এই কথাটা অন্যের কাছে পৌঁছানো দরকার, একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনারা আপনাদের বিভিন্ন গ্রুপে, বা আপনি যদি মনে করেন যে কথাটা তার জন্য গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিতে পারেন। আমরা একটু 2-1 মিনিট অপেক্ষা করবো, জাস্ট একটু 2-1 মিনিট অপেক্ষা করি, আমরা কথা বলতে শুরু করবো। ফাঁকা আমাকে একটু কাইন্ডলি আপনারা দিয়েন যে সাউন্ড ওকে আছে কিনা, আমার কথা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। জি, শোনা যাচ্ছে, ওকে, চলছে, থ্যাংক ইউ। আমরা 1-2 মিনিট অপেক্ষা করবো একটু অন্যদের জন্য। ফ্রেমটা আরো এই পেশে নাও, আর ওইদিকে নাও ফ্রেম। বাজে কত? আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আপনারা কমেন্টে লিখে দিবেন। আমরা তো অনেক বড় লাইভ করব না, ছোট লাইভ করতে চাইবো। তো আমি আমার যে টিম আছে এখান থেকে হয়তো সম্ভব হলে কিছু কমেন্ট পিক করে আমাকে এখানে হয়তো দিবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আই থিংক কয়টা বেজে গেছে? 40। আচ্ছা, আমি মনে হয় যারা আছেন, আমি কথা শুরু করি, সময় বেশি নষ্ট না হয়। ওকে, থ্যাংক ইউ। কোনো ডিস্টার্ব হলে আমাকে বলুন, এছাড়া রেডি, সামনে আর কোনো রাইজ করো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে বিদেশে বাংলাদেশের যত মানুষ আমাদের এই লাইভটা এখন দেখছেন, শুনছেন, অথবা পরবর্তীতে দেখবেন বা শুনবেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ। আনন্দের ব্যাপার হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আজকে একটা নতুন ফেজে প্রবেশ করলো, যে নির্বাচনী তফসিল হয়ে গেছে। তো মজা করে বললে এরকম যে এদেশে নির্বাচন হবে না, এদেশে নির্বাচন হবে না। আমার মনে হয় যে টক শোতে কথা বলবার জন্য অনেক বুদ্ধিজীবীর টপিক কমে গেল, যে তারা কি বলবেন। তো এখন তফসিল তো হয়ে গেল, এরপরে বলবেন নির্বাচন হবে না, নির্বাচন হবে না। তারপরে যদি নির্বাচন হয়ে যায়, তারপরে বলবে যে তাতে কি আওয়ামী লীগ তো অংশগ্রহণ করতে পারলো না, মানে এই কথা আজীবন থাকবেই। তো আমরা মনে করি আমাদের দুটো কাজ অত্যন্ত জরুরি ছিল। একটা হলো বিচার সংস্কার, 3 নম্বরে নির্বাচন। নির্বাচনের সংস্কারকে আমি ভিন্ন করে এই জন্য বলি না যে নির্বাচন মানে ইতিহাসের শ্রেষ্ঠতম, যেটা প্রফেসর ইউনূস সাহেব বলেছেন, ঈদের মতো, ঈদের আনন্দের মতো শ্রেষ্ঠতম যে নির্বাচনটা, এই নির্বাচনটা নিজেই একটা সংস্কার। এখানে বসে সামনে মুভ করো না কেউ, ওদিক যাও, আমার ডিস্টার্ব হচ্ছে, ওদিক যাও। তো একটু কাইন্ডলি আমরা গুছিয়ে নিলাম। যেটা আমি আপনাদেরকে একটু বলা, যে আজকে যেহেতু তফসিল হয়ে গেছে, প্রথমত আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তফসিলকে স্বাগত জানাচ্ছি। যে বহু ধরনের ষড়যন্ত্র তত্ত্ব, বিভিন্ন ক্রাইসিস, দিল্লির ষড়যন্ত্র, আওয়ামী লীগের বিনিয়োগ, এরকম অনেক কিছুকে ভেস্তে দিয়ে প্রফেসর ইউনূস এবং ইন্টারিম গভর্নমেন্ট তফসিল ঘোষণা করতে পারলো, নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারলো। এই জন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিশ্চয়ই সকলকে এবং এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত নির্বাচন কমিশন, সরকার এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। দেখেন, আমি কয়েকটা ছোট ছোট ইস্যুতে একটু রেসপন্স করতে চাই। প্রথমত, তফসিল হয়ে গেছে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে এবার অন টাইমে নির্বাচনটা হয়ে যাবে। কিন্তু একটু যেটা খুব মানে চিন্তার বিষয়, সেটা হলো এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটাকে অতীতের যে কোনো সময়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, যে এটা 2001-এর চেয়ে ভালো নির্বাচন হয়েছে, 96-র চেয়ে, 90-র চেয়ে, এটা খুব খারাপ একটা ব্যাপার হবে। বাংলাদেশের সব থেকে দুঃখের ব্যাপার হলো, বাংলাদেশ স্বাধীন হবার পরে, মুক্তিযুদ্ধের পরে 73-এর যে প্রথম নির্বাচনটা হয়েছে, এটাই প্রচন্ড ভোট চুরির,
ভোট ডাকাতির কারচুপি নির্বাচন হয়েছে, ফ্রি অ্যান্ড ফ্রি ইলেকশন বাংলাদেশ স্বাধীনতার পরে পায় নাই প্রথমটা। এরপরে এতগুলো ইলেকশনের মধ্যে গত 15 বছর তো বাংলাদেশ ইলেকশন উঠেই গেছে। এরপরে কয়েকটি যে রিমার্কেবল ইলেকশন হয়েছে, আমরা বলি 91 ইলেকশন, 96 ইলেকশন, দেখেন ইলেকশন গুলো হয়েছে বেশ মোটামুটি সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু ইলেকট্রাল যে ভায়োলেন্স, যে সহিংসতা, এগুলো তো বাংলাদেশের একদম কালচারাল অংশ হয়ে গেছে। ইলেকশন মানে ইলেকট্রাল কালচার হয়ে গেছে যে মারামারি খুনোখুনি থাকতেই হবে, এ না হলে হবে না। প্রথমে বলে রাখি, বাংলাদেশের একটা গ্রুপ বলবার চেষ্টা করছিল যে পার্টিসিপেটরি ইলেকশন হতে হলে সেখানে আওয়ামী লীগ লাগবে, এই সেই লাগবে। একটু মনে করিয়ে দেই, কয়টা দল অংশগ্রহণ করলো, এটার উপরে তো পার্টিসিপেটরি ইলেকশন হয় না। সে অর্থে তো আওয়ামী লীগ সবসময় পার্টিসিপেটরি ইলেকশন করেছে, তারা 20টা-30টা নাম কাস্তে দলকে সাথে রেখে তারপর ইলেকশন করতো, কিন্তু কত পার্সেন্ট ভোট দিত? আওয়ামী লীগ যে বলে তাদের এত পার্সেন্ট ভোট, তো আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের যে এত এত দল, তাদেরও যদি সকল মানুষ ভোট দিত তাহলে তো 20% ভোট কাস্ট হতো, কিন্তু 5% ভোট তারা কোনোদিন কাস্ট করতে পারে না। গত 3টা নির্বাচনে কেন্দ্রে কুকুর ঘুমিয়েছিল, মসজিদে মাইকে সবাইকে বলে 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 তারপরে 5% মানুষকে তারা কেন্দ্রে আনতে পারে নাই। আমরা বরং পার্টিসিপেটরি ইলেকশন বলতে বুঝি এবং বোঝাই যে জনগণ, যিনি এই ইলেকশনের সব থেকে বড় স্টেক হোল্ডার, তিনি কতটা অংশগ্রহণ করলেন। এই শীতের সকালে কুয়াশার মধ্যে মানে দাঁড়িয়ে কতজন ভোট দিতে এলেন, শিশুদেরকে কোলে নিয়ে, দাড়ি বাঁকা মানুষ, বৃদ্ধ, নারী, সবার মধ্যে কি পরিমাণ কোলাহল তৈরি হলো সেটা। তো আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি টার্ন আউট এবার হবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে, কারণ মানুষ ভোট দিতে পারছিল না, প্রতিনিধি নির্বাচন করতে পারছিল না। এখন ব্যাপার হলো, প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে এই নির্বাচনটা হবে ঈদের উৎসবের মতো। হ্যাঁ, এটাকে সিগনিফিকেন্ট করবার জন্য অনেকগুলো আয়োজন ইতিমধ্যে নির্বাচন কমিশন, যেগুলো চোখে পড়বার মতো, প্রবাসীরা পোস্টাল ভোট দিতে পারবেন, সরকারি কর্মকর্তা যারা নিজের এলাকার বাইরে কর্মরত থাকবেন তিনিও চাইলে পোস্টাল ভোট দিতে পারবেন, এরকম বেশ কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কয়েকটা কনসার্ন জানিয়ে রাখি। নাম্বার 1, দেখেন নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি, ফাইন। এখন আমি বুঝতে পারছি না যে এইটাকে নির্বাচন কমিশন ইচ্ছে করে করছে। বাংলাদেশের যে প্রতিষ্ঠিত ধরেন এখন সবচেয়ে বড় দল কোনটা? বিএনপি, জামাত ইসলামী, এরকম আরো যে কয়টা দল, মানে রাজনৈতিক দলের বাহিরে কিছু স্বতন্ত্র ক্যারেক্টার তারা যদি উঠে আসতে চায়, মানে তাদেরকে কি নির্বাচন কমিশন দমিয়েই রাখতে চায়? মানে নির্বাচন কমিশন কি চায় না যে দলের বাহিরে কোনো প্রার্থী, কোনো ক্যারেক্টার একটু বড় হোক, একটু ভালো করুক? যদি না চায়, আপনাদেরকে শুধু একটা বলি, আপনারা জানেন গত অলমোস্ট 5 মাস ধরে আমি এবং আমার টিম ঢাকা 8-এর প্রত্যেকটা অলিতে গলিতে, মসজিদে, মন্দিরে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা সেই ফজর থেকে রাত্রি 10টা পর্যন্ত জনসংযোগ করি, ভোটার যোগ করি। আমরা মানুষের বাড়িতে যাই, বাড়ির সামনে দাঁড়াই, কথা বলি, চা খাই, তাদের পরামর্শ শুনি। আমরা এইবার প্রথম বাংলাদেশের নির্বাচনে বেশ কিছু সিগনিফিকেন্ট ভ্যালু এড করতে পেরেছি। দেখেন, আমরাই প্রথম বলেছি জনতাই লিখবে জনতার ইশতেহার। আমরা বোর্ড নিয়ে, কাগজ নিয়ে, তারপরে মার্কার নিয়ে প্রত্যেকটা এলাকায় যাচ্ছি গত 3-4 মাস ধরে। মানুষ তাদের বক্তব্য, তাদের পরামর্শ, তাদের কথা আমাদেরকে লিখে দিচ্ছেন, আমাদের কাছে স্তূপ হয়ে গেছে। আপনারা আসলে দেখবেন, এবার আমাদের পুরো রিসার্চ টিম নিয়ে বসেছে। মানুষ আমাদের কাছে কি প্রত্যাশা করে, কি চায়, তাদের কি পরামর্শ, কি অভিযোগ, এইগুলো একজন এমপি আসলে কতটুকুন ডিল করতে পারে, মানে তার ক্ষমতার ইখতিয়ার কতটুকুন, আমরা এগুলো নিয়ে কি সমাধান করতে পারবো, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করছি। আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সেই সমাধান নিয়ে যাব, আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সমাধান। আমরা সেই ফজর থেকে একটা ক্যাম্পেইন শুরু করছি প্রত্যেক এলাকায়, এটা আপনাদের অনেকের ভালো লেগেছে। আমরা ক্রাউড ফান্ডিং, যেটাকে রিয়েলি বলে, একদম 10 টাকা থেকে শুরু করে, 10 টাকা না 1 টাকা বললে ভালো, কারণ আমাদের টিমে 1 টাকা বিকাশ গিফট হিসেবে আসে। এর মানে 10 টাকা 20 টাকা থেকে শুরু করে 5,000 10,000 টাকা মানুষ আমাদেরকে ডোনেট করছে, আমরা হিসাব দিচ্ছি আপনাদেরকে। এই যে নতুন জিনিসগুলো অ্যাড হচ্ছে, তো এবং আজকে আমরা পাবলিক পার্লামেন্ট করেছি। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তত ঢাকা 8-এর যেসব আমার প্রতিদ্বন্দ্বী আছেন, আরো ক্যান্ডিডেট আছেন, তাদেরকেও বলতে চাই যে চলেন আমরা, আমাদের ঢাকা 8-এর 9টা ওয়ার্ড আছে, প্রত্যেক ওয়ার্ডে একসাথে ঘোষণা দিয়ে আমরা প্রত্যেক প্রার্থী একদিন একটা প্ল্যাটফর্মে দাঁড়াই। আমাদের যত ভোটার আছে, সে যেই দলের হোক, আমাদের যদি স্বচ্ছন্দ না হয় তবুও আমাদের প্রয়োজনে অস্বস্তিদায়ক প্রশ্ন হলেও সে করুক, আমরা সবাই মিলে উত্তর দেই। কিন্তু এটা একটা অসাধারণ ব্যাপার হবে। আজকে আমরা দুর্নীতি দমন কমিশনের সামনে পাবলিক পার্লামেন্ট করেছি, আপনারা যারা ওখানে অনেকে উপস্থিত ছিলেন, প্রচুর প্রশ্ন করেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি এইটা আরো বড় করে হওয়া উচিত। এবার আমার যেটা, আমি একজন প্রার্থী হিসেবে ব্যথিত, এটা আপনাকে একটু বলা দরকার। প্রথমত, প্রথম পার্টে আমি আপনাদেরকে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেটা স্বাগত জানিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ফাইন। এরপরে যারা উদ্যোগটা যেটা নিচ্ছেন ভালো করবার জন্য, সেটাও ফাইন। কিন্তু আমার যেটা প্রথমত কনসার্ন, দেখেন আমরা যেটা জানি যে সবাইকে প্রতীক ঘোষণা করা হবে 21শে জানুয়ারি। এর মানে আজকে হলো 11 ডিসেম্বর, এই মাসের আছে 10 দিন, আর জানুয়ারির 20 দিন।
এর মানে 1 মাস পর 30 দিন পর প্রতীক ঘোষণা করা হবে। এর মানে নির্বাচনের 30 দিন আগে অলমোস্ট, হ্যাঁ 22 দিন আগে, 22 দিন আগে, মানে 12ই ফেব্রুয়ারি যদি হয় তাহলে ওখানে হচ্ছে কত 11ই জানুয়ারি, তাহলে 22শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি এই সময়টা, মানে 20 থেকে 25 দিন সময়। আপনারা আমাকে একটু বলেন এইটা কোন বিবেচনায় নির্বাচন কমিশন করলেন? আমরা এখন যত জায়গায় যাই, আপনি জানেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার তো মার্কা নাই, আমি শুধু আমার নামে একটি লিফলেট নিয়ে যাচ্ছি সব জায়গায়। প্রতিদিন 1000-এর বার বেশি প্রশ্ন শুনি, আপনার মার্কা কোনটা, আপনার মার্কা কোনটা। দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এত গিয়ে ব্যক্তির খুঁজে ভোট দিতে পারবে না যে ওসমান হাদি ওর নাম কই, ছবি কই, সেটার সামনে কোন প্রতীক আছে। মানুষের মার্কাটা মুখস্থ রাখা দরকার। তা আমরা বলি প্লিজ তফসিল আসলে তারপরে আমাদের মার্কাটা দিব, আপাতত আমরা আপনাদের কাছে আসতেছি। এখন আজকে থেকে যে নির্বাচনী তফসিল হলো, ধরেন অফিসিয়ালি সবাই আপনি বলেছেন 22শে জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবে, কিন্তু এখন থেকে তো আর কেউ প্রচারণা বসে থাকবে না, অফকোর্স করবে। যখন ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলাকলি আরো অন্যান্য যাদের প্রতীক আছে দলীয় প্রতীক, তারা এখন তার প্রার্থীর প্রতীকটা মানুষকে মুখস্থ করাবেন। আমি এবং আমার মতো অগণিত যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা আগামী 1টা মাস মানুষের কাছে কোন প্রতীকটা নিয়ে যাবেন আমাকে বলেন, সে তার ভোটারের কাছে কোন প্রতীক বলবে? এরপর আপনারা 21শে জানুয়ারি বা 22শে জানুয়ারি যখন প্রতীক ঘোষণা করবেন, 21 জানুয়ারি, তখন নির্বাচনের বাকি থাকবে 20-25 দিন। এই 20-25 দিনে কিভাবে আমার 3.5 লক্ষ ভোটারের কাছে আমি আমার মার্কাকে পরিচিত করাবো? এর মধ্যে আমি তো গেমে এমনিতেই হেরে গেছি। কিরকম? আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনি ধারের শীষ, তিনি দাড়িপাল্লা, তিনি শাপলাকলি, এটা প্রতিদিন ব্র্যান্ডিং করতেছেন, অথচ আমি যখন যাব সবাই বলবে এই তো ধানের শীষের প্রার্থী, এই তো দাড়িপাল্লার প্রার্থী, এই তো শাপলাকলির প্রার্থী, আপনি কোন মার্কার প্রার্থী? আমার কোনো মার্কা নাই, তাহলে আমি 1 মাস করবো কি, বাসায় ঘুমাবো? নাম্বার 2, ঠিক আছে আমি একটা প্রার্থী, আমি একটা পছন্দসই মার্কা ঠিক করলাম, সেটির উপরে কথা বলা শুরু করলাম, কিন্তু আপনারা যেটা করবেন, আমি যে মার্কাটা চাইবো সেই মার্কাটা পাবো তার তো কোনো গ্যারান্টি নেই। এমনকি বাংলাদেশে যেটা করা হবে, আমার ক্ষেত্রে যেটা আমি খুব মনে করি, ধরেন আমি একটা সিগনিফিকেন্ট আমার খুব পছন্দের একটা মার্কা সবাই মিলে ঠিক করলাম, সেটার উপর আমরা ব্র্যান্ডিং শুরু করলাম। এই ইলেকশনে বাংলাদেশে খুব একটা যেটা মজার ব্যাপার হয়, যিনি হেভিওয়েট বা খুবই শক্ত প্রার্থী থাকেন বিভিন্ন কারণে, মাসেল পাওয়ারের দিক থেকে বলছি, সমর্থনের দিক থেকে না, তিনি 8-10 জন ডামি প্রার্থী দাঁড় করান। এই ডামি প্রার্থীদের আপনারা জানেন প্রত্যেক প্রার্থী প্রত্যেক কেন্দ্রের প্রত্যেক বুথে একজন করে এজেন্ট দিতে পারে। একটা স্কুল যদি একটা কেন্দ্র হয়, সেই কেন্দ্রে মিনিমাম 7 থেকে 10টা বুথ থাকবে। তাহলে একটা স্কুলে যদি মিনিমাম 7টা বুথ ধরি, তাহলে প্রত্যেক বুথে প্রত্যেক মার্কার একজন করে এজেন্ট থাকবে। এবার আপনি ধরেন এখানে মার্কা আছে, আমি একটা স্কুলের একটা বুথ নিয়ে কথা বলি, একটা বুথে ধানের শীষের একজন, দাড়িপাল্লার একজন, আর আমি ধরেন স্বতন্ত্র প্রার্থী একজন। এখন আরো যদি 10 জন থাকে এরকম দামি প্রার্থী একজন লোকের, তখন হবে কি, ওই পুরো 10 জন পোলিং এজেন্টের মধ্যে 1-2 থাকবে ভিন্ন, বাকি 8 জন ঘুরে ফিরে সবই একজন আর লোক। এরপর তারা সবাই মিলে যখন সিল দেওয়া শুরু করবেন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, তখন সেখানে নির্বাচন কমিশনের থাকবেন 1 বা 2 পোলিং অফিসার। এই পোলিং অফিসারকে হয়তো একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক বা একজন ব্যাংকার, ব্যাংকের অফিসার, এরা সবাই। দেখেন যেই লোকটা পোলিং অফিসার নির্বাচন কমিশন থেকে ওই একদিনের জন্য নিয়োগ প্রাপ্ত, তাকে তিনি তো ওইখানের স্কুলে কলেজে চাকরি করেন বা ব্যাংকে চাকরি করেন। তিনি যেহেতু জানবেন যে এখন যে ভোট কেন্দ্র দখল করবে বা সিল মারবে, তিনি তো এমপি হবেন এবং তার দল হয়তো ক্ষমতায় যাবে। তিনি এমপি হওয়ার পর, তার দল ক্ষমতায় যাবার পর, তিনি এই স্কুলে তার পোস্টিং থাকবে, তার চাকরি ঠিকমতো থাকবে, তিনি ঠিকমতো ব্যাংকে এখানে চাকরি করতে পারবেন, তাকে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে না, কে নিশ্চয়তা দিবে? সুতরাং তিনি যখন দেখেন যে 10 জন প্রার্থীর মধ্যে 2 জন এজেন্ট আর কিছু করতে পারতেছে না, 8 জন এজেন্ট এক, তাকে তার হাতে কিছু পোলিং অফিসারকে কিছু টাকা দেওয়া হয়, উনি যদি ডিসঅনেস্ট হন তাহলে টাকা নিয়ে চুপচাপ বসে থাকেন, বাইরের লাইব্রেরিতে গিয়ে চা খান, স্কুলের লাইব্রেরিতে গিয়ে। আর যদি অনেস্ট হন তাহলে টাকাটা নিন না, কিন্তু ওখানে গিয়ে বলেন যে আপনি ওখানে গিয়ে চা খান, কারণ তার তো চাকরিটা বাঁচানো লাগবে। তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন একদিন, কিন্তু স্কুলের চাকরিটা তো করবেন সারা জীবন। এবং সেই স্কুলের যিনি ম্যানেজিং কমিটির প্রধান, তিনিও কিন্তু ওই প্রার্থীরই নিয়োগ প্রাপ্ত। তো আপনি এইটা কিভাবে ঠেকাবেন? এইটা আপনাদের কাছে আমাদের খুব একটা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এই যে ডামি ক্যান্ডিডেট, এই যে, এবং আরেকটা ব্যাপার, মিডিয়ার ভাইয়েরা তো বুথের মধ্যে ঢুকতে পারবে না। সিস্টেমটা তবে বাইরে দেখা যাবে দারুণ, কিন্তু ভিতরে যেভাবে মেকানিজম করা হবে, আমি আপনাকে এই দায়িত্ব, এইগুলো কেন ডিটেল বলতে পারছি, আমার পরিবারের অলমোস্ট সবাই শিক্ষক
এবং তারা সবাই আমার আব্বা থেকে শুরু করে কখনো প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আমার ভাই বোন, তারা বিভিন্ন ভোট কেন্দ্রে গত 15 বছর ছাড়াও এর আগে যখন ফেয়ার ইলেকশন হয়েছে এই কাজগুলো তারা প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এগুলোই ঘটেছে। যখন দখল হয় তখন তার ইজ্জত বাঁচানোর জন্য বলা হয় আপনি গিয়ে লাইব্রেরিতে বসে থাকেন, ব্যাস। এখন তিনি চাকরিটা বাঁচাবেন, না নইলে তার গায়ে হাত তোলা হবে, কি করবেন? নির্বাচন কমিশনের কি কোনো ক্যাপাসিটি আছে তাকে সেভ করবার? নাই। এই উত্তরটা আপনাদের মাধ্যমে জানতে চাই। নাম্বার 2, তাহলে আপনারা যে আমাকে মার্কা দিবেন 1 মাস পর, আমি নির্বাচনের 22 দিন আগে মার্কা পাইয়া সেই মার্কা কি আমি ভিজিয়ে খাবো? অথবা আপনি আমাকে গ্যারান্টি দেন যে আমি এখন এই মার্কা চাইলে পাবো। আরেকটা কাজ কি করা হবে, আমি যদি এখন একটা মার্কা নিয়ে ব্র্যান্ডিং করতে শুরু করি, করা হবে কি, ওই যে ডামি প্রার্থী দাঁড় করানো হবে সেই ডামি প্রার্থীদের 3-4 জনকে দিয়েও, সাপোজ আমি ধরেন মার্কা চাইলাম, এই যে ধরেন মগ, আমি বললাম যে আমার মার্কাটা হবে মগ, এবং মগটা খুব পরিচিত হইলো সবার কাছে। সেই ডামি প্রার্থীদের 3-4 জনের মাধ্যমে তাদেরকে দিয়ে বলা হবে আমরাও মগ চাই। তারপর নির্বাচন কমিশন কি করবে, একই মার্কা যদি একাধিক প্রার্থী চান তাহলে মার্কা ওটা বাতিল। এবার আপনারা বলবেন আপনি বদনা নেন, মগ হবে না। অথবা কি করা হবে, বলবে ঠিক আছে চাইছেন তো 5 জন, আসেন লটারি করি। তো লটারি করে তো আমি পাবো না, বাকি কজন তো জেতার জন্য ইলেকশন করবে না, আমার আটকানোর জন্য করবে। বলেন এবার আমার সমাধান কি? মিডিয়ার যে ভাইয়েরা শুনছেন, নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা শুনছেন, প্লিজ আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাধ্যমে জানতে চাই, আপনারা আমার ইলেকশনের 22 দিন আগে প্রতীক দিলে এটা নিয়ে আমি কি করবো কি আসলে? আশা করি এটা আপনারা সুবিবেচনা করবেন। আর একটা কি করা হয়েছে, স্বতন্ত্রদের জন্য 1% স্বাক্ষর, এটা আগেও বলেছি আবার একটু বলে রাখি, যদি এটা হয়ে গেছে। আমার এলাকায় ধরেন 3.5 লক্ষ ভোটার, কম বেশি এখন পর্যন্ত, যেহেতু চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশিত হয় নাই, কম বেশি 3.5 লাখ। সেক্ষেত্রে 1% ধরেন 3.5 থেকে 4,000 ভোট আমার লাগবে, মানে স্বাক্ষর ভোটারের। প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর কি লাগবে, যে তার কনস্টিটিউয়েন্সির 1%, মানে আমার জন্য 3,500 ভোটারের স্বাক্ষর লাগবে। এটা তো অত্যন্ত জুলুম, 2 কারণে। কেন বলেন আপনারা? বলে যাতে ব্যালট বড় না হয়। বাবারে, স্বতন্ত্র প্রার্থীর জন্য ব্যালট বড় হয়, নাম কাওয়াজতে হাবি জাবি নাম দিয়া 36টা মার্কা দিয়ে নির্বাচন করে, তাদের ক্ষেত্রে ব্যালট বড় হয় না? এই যে আমার ক্ষেত্রে 4,000 ভোটারের স্বাক্ষর লাগবে, এমন অনেক দলের প্রার্থী তো আছে তিনি 1% ভোটই পাবেন না, তাহলে তারটা আপনি রাখবেন কেন ব্যালটে? অনেক দলের প্রার্থী আছে তিনি 1% কেন 0.5% ভোট পাবে না, তাহলে তারটা কেন থাকবে? তারটা ব্যালট বড় হয় না? আর স্বতন্ত্র প্রার্থীর কিন্তু ব্যালট বড় হয়ে যায়, এটা কোনো কথা? ব্যালট বড় হলে আপনার সমস্যা কি? এখন আমার ক্ষেত্রে সেটা প্রবলেম না, ইনশাল্লাহ আমি 3,500 হোক 4,000 হোক আমি স্বাক্ষর নিতে পারবো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এটা আপনারা কেউ খেয়াল করছে না নির্বাচন কমিশনের। এখন পর্যন্ত আমরা স্বাক্ষর সংগ্রহের জন্য অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে ভাই আপনারে ভোট দিব, এটা ওয়াদা, বাসায় 5টা ভোট আছে 5টাই দিব, আমরা স্বাক্ষর করতে পারবো না। কারণ তাদের ভয়, আমার বিরুদ্ধে যারা লড়ছেন তারা যেহেতু অত্যন্ত পাওয়ারফুল, তারা নির্বাচনে জিতলে শুধু এমপি না মন্ত্রী হবেন, অনেক কিছু হবেন। এখন আমাকে ভোট নির্বাচন করতে দেওয়ার জন্য কারা অফিসিয়ালি স্বাক্ষর দিচ্ছেন, নির্বাচন কমিশনের কাছে তো এই 4,000 মানুষের রেকর্ড থাকবে। এই নির্বাচন কমিশন কাছ থেকে এইটা যে ফাঁস হবে না খুবই স্বাভাবিক, এখানে অনেক কর্মকর্তা আছেন যে কেউ চাইলে এটাকে প্রকাশ করতে পারেন। তাদের আশঙ্কা হলো এই নামগুলো তাদের এক্সপোজ করা হবে কোনো না কোনো ভাবে। যদি তাদের নাম এক্সপোজ করা হয় তাহলে তারা তো বিরাট রিস্কে পড়ে যাবেন, যে ঠিক আছে তোমার বাসা শাহজাহানপুর, তোমার বাসা মতিঝিল, আমার এখানে রইছো ওসমান হাদিরে তোমরা স্বাক্ষর করছো, ঠিক আছে দেখে নিতেছি। তো নির্বাচন কমিশন কি একবারও চিন্তা করে নাই যে এই যে স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোট, মানে 3,500, 4,000, 5,000 মানুষের স্বাক্ষর নিবে, এই স্বাক্ষরটা যে দিবে তার প্রাইভেসি আপনি কিভাবে নিশ্চিত করবেন বলেন আমাকে? এখান থেকে যে কোনো সময়, এটা আপনি এখন না 1 বছর পর আপনি যখন নির্বাচন কমিশন থাকবেন, অন্য কেউ আসবে, তখন তো ফাঁস হতে পারে। তখন যদি এই স্বাক্ষরদাতারা কোনো ঝামেলায় পড়েন এই কারণে যে আমাকে কেন তারা সাপোর্ট করেছেন, এইটার উত্তর কি দিবেন আশা করি আপনারা এটা নিয়ে চিন্তা করবেন প্লিজ। কেন্দ্রীয় সিসি ক্যামেরা, এই ব্যাপারে এখন পর্যন্ত আপনারা স্পষ্ট কি অবস্থা নিয়েছেন জানি না, আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন। আমাদের কেন্দ্র কারা দখল করবে, কে মারতে আসছে, কে গুলি করতে আসছে, কে কেন্দ্র দখল করতে আসছে, কে কেন্দ্রের সামনে মারপিট লাগিয়ে অন্য ভোটারদেরকে আসতে ব্যাহত করছে, এটার কোনো ডকুমেন্টেশন থাকবে না। আর আপনি বলবেন 200 কোটি টাকা, 200 কোটি টাকা না 2,000 কোটি টাকাও যদি লাগে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠতম নির্বাচনকে সম্পন্ন করবার জন্য, এটা আপনাকে করতে হবে, এটা আপনার টাকায় করবেন না।
এটা জনগণের টাকায় জনগণের রাষ্ট্রের জন্য করবেন। প্রত্যেকবার ত্রুটিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের এই ক্ষতি হয়েছে। আপনাকে যেন পরে বলতে না হয় যে আজকে সিসি ক্যামেরা থাকলে আমরা এই জিনিসটা ধরতে পারতাম, এটা চলবে না। আবারও বলি, আপনারা যদি সিসি ক্যামেরা ছাড়া ইলেকশনের প্রচারে যান, মানে প্রিপারেশনে, এতে যদি কিয়ামত পর্যন্ত লাগে ইনস্টল করতে, আপনি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন? আপনি কেন পারবেন না? এই যে মারামারির বন্যা বয়ে যাবে, এই দায় কে নিবে? আপনাকে সিসি ক্যামেরা নিশ্চিত করতেই হবে, নয়তো আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, জানিয়ে রাখি। আর একটা কথা বলি, শুধু প্রত্যেক প্রার্থীকে আপনারা ধরেছেন, একজন প্রার্থী একজন ভোটারের এগেইনস্টে 10 টাকা খরচ করতে পারবেন, অথবা টোটাল 25 লক্ষ টাকা। দেখেন, আপনাদের ক্ষেত্রে মুশকিল কি, বাংলাদেশের আইন করেই যাতে মানুষ আইন না মানে, এটাকে রেখে। কারণ আইন যত মানবে না, আইন যত ভাঙবে, তখন তার বিরুদ্ধে মামলা করে বা তাকে ভয় দেখিয়ে আপনাদের আবার দুর্নীতি করা সহজ হবে। এই জন্য আইনকে করাই হয় যাতে আইন না মানা হয়। কেন ভাই, বাংলাদেশের কোন পৌরসভার কাউন্সিলরও কি 25 লাখ টাকা ইলেকশন করে? একজন পৌরসভার মেয়র, তিনি পর্যন্ত কমপক্ষে 10 কোটি টাকা খরচ করেন। একজন এমপি তো চক্ষু বন্ধ করে বাংলাদেশে 100 কোটি টাকা খরচ করে ইলেকশনে। আমি সব কথা বাদ দিলাম, যদি ন্যূনতম কেউ খরচ করে, আমার হিসাব বলছি না, আমি তো জনগণের পয়সা জনগণের ইলেকশন করব। এখন আমার প্রশ্ন হলো, আপনি যে 25 লাখ টাকা লিখলেন, আমার প্রতিদ্বন্দ্বী আব্বাস ভাই, হেলাল ভাই, XYZ আরো যারা আছেন, তারা 25 লাখ টাকার বেশি কেউ খরচ করলেন কিনা, অথবা কোন প্রার্থী 25 লাখ টাকার বেশি খরচ করলেন কিনা, এটা আপনারা নিশ্চিত হবেন কেমনে? মানে ধরার মেকানিজমটা কি? ধরেন আমি যদি এখন 25 কোটি টাকা খরচ করি, আমি তো আমার অ্যাকাউন্ট থেকে করব না, তাহলে আমার নিজের অ্যাকাউন্ট থেকে করব না, আপনি এটা ধরবেন কিভাবে? আমি হয়তো ধরেন ক্যাশ রিসিভ করব, ক্যাশ সবার হাতে দিয়ে দিব, এক এক রাত পাহারা দেওয়ার জন্য আমার পক্ষে যারা পিটি করবে, আমার পক্ষে মারামারি করবে, কেন্দ্র দখল করবে, 10,000 20,000 টাকা করে আগের রাতে দিয়ে দিব। আমি তো তার অ্যাকাউন্টে ট্রানজেকশন দিব না, আমি তো চেকে দিব না, আপনি আটকাবেন কিভাবে? আপনি বরং সেটা না করে করা দরকার ছিল, আপনি সারা কনস্টিটিউয়েন্সি এতগুলোর বেশি বিলবোর্ড লাগাতে পারবেন না, আপনি এতগুলোর বেশি ফেস্টুন লাগাতে পারবেন না। আপনি তাকে আটকাবেন, যখন তার বিলবোর্ড কমে যাবে, যখন তার ফেস্টুন কমে যাবে, তখন তো অটোমেটিকলি তার টাকা পয়সার খরচের জায়গা কমে যাবে। আপনি যখন জনসংযোগে নামবেন, আপনার সাথে এতজনের বেশি আপনার ভলান্টিয়ার থাকতে পারবে না, তাহলে তো তার খরচ কমে যাবে। আপনি সেটা না করে বলে দিলেন টাকা, একজনও এই আইন মানবে না, শুধু আমরা যারা অল্প কয়েকজন প্রার্থী আছি তাদের জন্য আপনাদের এই নিয়মটা করা থাকবে। তো আপনার তো কোনো মেকানিজম নাই। নাম্বার আসেন 2, ধরেন 25 লাখ টাকা না, একজনের 25 কোটি টাকা খরচ করলো, ইলেকশনের 3 দিন পর বা 5 দিন পর বা 7 দিন পর আপনারা অনেক কষ্ট করে প্রমাণ বের করলেন, তখন কি আপনারা তার এমপি পদ স্থগিত করবেন? ওই নির্বাচন বাতিল করবেন? এর কি কোনো মেকানিজম, সুষ্ঠু ধারা আপনাদের এই ইসের মধ্যে আছে? নির্বাচন কমিশনের যে নিয়ম, যে আমরা খবর পেয়েছি আপনি এই টাকা খরচ করেছেন, সুতরাং আপনি ইলেকশনের রাত্রিরে এত টাকা মানুষকে দিয়েছেন, আপনার এখন প্রত্যাহার করা হবে, এটা কি আপনারা পারবেন? হয়েছে কোনোদিন? তাহলে যেটা পারবেন না সেই আইন না করে আপনারা বরং এইটা থাকা দরকার, আপনি 25 লাখ না, আপনি যেটা করেন, কিন্তু সেটার মেকানিজমকে নিশ্চিত করবার, এটা আমরা জানি না। ওকে, তো আমি আপনাদের মাধ্যমে প্রথমত যেটা আজকে বলবার জন্য জরুরি ছিল, যে তফসিলকে স্বাগত জানালাম। অবশ্যই ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হলে যেইটা সব থেকে ক্রাইসিস তৈরি করবে, এটা বলে আমি আমার পাঠ শেষ করব। দেখেন, আমরা বারবার বলি যে ভালো ইলেকশন, কিন্তু টোটাল ভোটারের কত পার্সেন্ট ভোট দেয়, মানে টার্ন আউট কত হয় বাংলাদেশে? আমার ক্ষেত্রে আমার সংকটটা আমি বলি, ধরেন কিভাবে ভোটটা নষ্ট করা হবে। আমি তো প্রতিদিন, যেহেতু আমাদের টিম, আমরা রাস্তায় থাকি, আমি জানি আমাকে মেইনলি কারা ভোট দিবে, যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, অথবা ভোট দিয়ে তারপরে সেই এই সুবিধা নিবে, তারা আমাকে ভোটটা দিবে না, এটা আমি খুব ভালো করে জানি। স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, একজন ব্যাংকার, একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা, একজন গৃহিণী, একজন শিক্ষার্থী, যিনি খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করেন, যিনি কোনোদিন কোনো প্রয়োজনে একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলর কারো কাছে যান না, কখনো না, হাত পাতেন না, ঠিক মতো ভ্যাট দেন, ট্যাক্স দেন, নিজের কাজটা নিজে সুন্দর করে করেন। এরা হচ্ছে আমাদের ভোটার গ্রুপ। এখন ওনারা কেমন ভোটার? ভোট কেন্দ্রে যদি কোনো ধরনের মারামারি না হয়, খুবই সুন্দর পরিবেশ থাকে, ওনারা গিয়ে গোপনে আমার পক্ষে ভোটটা দিয়ে আসবেন। কিন্তু যদি উনি শোনেন কেন্দ্রে মারামারি লেগেছে, উনি আর কখনো যাবেন না কেন্দ্রে। এখন বাংলাদেশে তো এই নিয়ম নাই যে
ধরেন আপনার 3.5 লক্ষ ভোটার ঢাকা 8-এ, এর মিনিমাম অর্ধেক ভোট যদি না পড়ে, কত ধরেন 1,75,000, মিনিমাম 50% যদি টার্ন আউট না হয় তাহলে আবার ইলেকশন হবে। এই নিয়ম তো বাংলাদেশে নাই, পৃথিবীর অন্যান্য দেশে আছে। তাহলে ক্যান্ডিডেটদের হিসাব থাকে আমার যারা মাফিয়া ম্যান, মাসেল ম্যান, তাদেরকে দিয়ে আমি ভোটটা ঠিক মতো দেয়াই ফেলবো, আর যারা ডিসেন্ট ভোটার তাদেরকে কেন্দ্রে যাতে না আসে সেই ব্যবস্থা করব। কারণ আমি যদি অল্প ভোটও পাই, ওই অল্প ভোট পেয়েও যদি 1 নাম্বার হই তাহলে তো আমি এমপি। ধরেন 3.5 লাখ ভোটারের মধ্যে ভোটার কাউন্ট হয়েছে 1 লাখ, এই 1 লাখের মধ্যে আমি বেশি ভোট পাইছি একটা ভোটও, তাহলে আমি এমপি। বাংলাদেশে তো এটা সিস্টেম। এখন এই জন্য কি করা হবে, আমার ভোটাররা যেহেতু অত্যন্ত ডিসেন্ট ভোটার, তিনি যখনই শুনবেন কেন্দ্রে মারামারি লাগছে তিনি যাবেন না, তিনি জীবনের ঝুঁকি নেবেন না। ভোট দিতে গিয়ে মরে যাবেন এই দায় তার নাই। ভালো ইলেকশন, সুন্দর পরিবেশ, যাবো ভোট দিব। কিন্তু মারামারি শুনলে তিনি আমার পক্ষে কোনোদিন মারামারি করতে যাবেন না, পিটাপিটি করতে যাবেন না। কিন্তু অন্য যে রাজনৈতিক দলের কর্মী, তিনি তো পলিটিক্যালি মোটিভেটেড এবং তিনি রাজনৈতিক কর্মী, বিভিন্ন আর্থিক সুবিধা প্রাপ্ত অনেকে, তিনি তো মারামারি করবেন তার কেন্দ্রের জিতানোর জন্য তার প্রার্থীকে। কারণ তিনি যদি তার প্রার্থীকে তার কেন্দ্রে পাশ করাতে না পারেন তাহলে তার এলাকায় যে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ফুটপাত থেকে চাঁদা তোলা, এগুলো তার সব বন্ধ হয়ে যাবে। আমি যদি আমার এলাকার ফুটপাতটায় আমার ওয়ার্ডে ধরলাম আমি চাঁদা তুলি, আমি মাদক ব্যবসা করি, আমি কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় ডেভেলপাররা বাড়ি করে ওখানে গিয়ে বাধা দেই, আমাকে টাকা না দিলে এত % কাজ করতে দিব না, স্কয়ার ফিট এত টাকা দিতে হবে। এখন আমি এই কাজগুলো করতে চাইলে আমার লোককে এমপি বানাইতে হবে, নইলে তো আমি এলাকায় এগুলো করতে পারবো না। সুতরাং প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক কেন্দ্রে যারা মাস্তান, পাতি মাস্তান, চাঁদাবাজ, তাদের দায়িত্ব হলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে হইলো তার থেকে পাশ করা, নইলে তার পুরো আর্থিক চ্যানেল বন্ধ হয়ে যাবে। সে খাবে কি করে? সে তো জীবনের ঝুঁকি নেবে। কিন্তু আমার ভোটার তো কেউ চাঁদাবাজিও করবে না, টেন্ডারবাজিও করবে না, কেন্দ্র দখল যেহেতু করবে না, সে তো জীবনের ঝুঁকিও নেবে না, আমার পক্ষে মারামারিও করতে যাবে না। তাই কি করা হবে, ওই ডিসেন্ট ভোটাররা যদি আমাকে ঠিকমতো ভোটটা দিতে পারে, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা বিপুল ভোটে জয়ী হব। যেহেতু ওইটা অনেকের হোমওয়ার্ক আছে, তাই নিজেরাই 2-3টে গ্রুপ রেডি রাখবে, করে কেন্দ্রের সামনে হঠাৎ করে একটা মারামারি লাগাই দিবে। এবং এই মারামারিটা হচ্ছে সংক্রামক ব্যাপার, সাথে সাথে মিডিয়া নিউজ হয়ে যাবে সেগুনবাগিচা স্কুল কেন্দ্রে মারামারি, ভোট গ্রহণ বন্ধ কিছুক্ষণ। এইটা শুনে আরো 10টা কেন্দ্রে অস্থিরতা ছড়িয়ে যাবে। আস্তে শুনে আমার সেগুনবাগিচার ভোটাররা সাপোজ বলবে না মারামারি লাগছে আমি আর যাবো না, তো তাদের যেটা গেইন করা গেইন হয়ে গেল। আমার ভোটাররা বাসায় বসে থাকলেন মারামারি দেখে, আর বাকি নিজেরা ভোট টোট দিয়ে, মানে তোমার রোল কত, মানে 1, ছাত্রছাত্রী কয়জন, 3 জন, মানে যে কয়জনই হোক আমি ফার্স্ট হয়েছি সুতরাং আমি এমপি। এইটাকে আপনারা কিভাবে বন্ধ করবেন আমরা জানি না। আমি সম্ভবত বাংলাদেশের সমস্ত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থেকেই এই কথাটা বললাম। এই সমস্যাটা আমার একার সমস্যা না। বাংলাদেশে এবার যত স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন তারা প্রত্যেকেই এই 1 মাস পরে মার্কা পেয়ে, মাত্র ইলেকশনের 22 দিন আগে মার্কা পেয়ে সেই মার্কা কিভাবে মানুষের কাছে পৌঁছবেন তিনি হতাশ। আমি তার সমস্যার কথা বললাম। তাকে যে 1% মানুষ স্বাক্ষর করবে, সেই স্বাক্ষরদাতাদের নিরাপত্তা কে দিবে, এইটার যেহেতু কোনো মেকানিজম নাই, সে প্রচন্ড ভয়ে আছে। আমি তার শঙ্কার কথা বললাম। কেন্দ্রে সিসি ক্যামেরা না থাকলে কে কেন্দ্র দখল করতে আসলো, গুলি চালালো, মারামারি করলো, এটা যেহেতু ডিটেক্ট করা যাবে না, তাই সন্ত্রাসীদের কোনো ভয়ও থাকবে না দখল করতে, আমি সেই শঙ্কার কথা জানালাম। প্রার্থীদের 25 লাখ টাকা খরচ হয়ে আসলে কেউ 25 লাখ করবে না, করবে কোটি কোটি টাকা, কিন্তু আপনি তাকে কোন আইনের মাধ্যমে ধরবেন সেটাও কোনো মেকানিজম নাই। এই শঙ্কার কথা আমি জানানো, সবার পক্ষ থেকে জানানো মনে করলাম। এবার আমি আজকে আমার সর্বশেষ, আপনারা জানেন আমি আপনাদের কাছ থেকে ক্রাউড ফান্ডিং নিয়ে ইলেকশন করছি। আমি একটা খুব ক্লিয়ার কথা বলি, আমি ইউনিভার্সিটিতে পড়িয়ে আমার যা স্যালারি, আমার অন্যান্য ইনকাম, আমি ছাত্র জীবন থেকে আমরা বিভিন্ন জায়গায় টুকটাক ভালো বিনিয়োগ ছিল আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ সবাই খুবই একটা ভালো রিসেন্ট লাইফ লিড করে। আমি আপনাদের ফান্ডিং এর টাকা আমার বাসা চালা 1 টাকা খরচ করি না, আমি নেই না পার্সোনালি। আমাদের সমস্ত ফান্ডিং এর টাকার দায়িত্বে থাকেন আমার যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল জাবের। আমাদের পুরো একটা টিম আছে, টাকাগুলো আব্দুল্লাহ আল জাবেরের হাতে আসে এবং তিনি সবকিছু খরচ করেন, প্রত্যেকটা পয়সার হিসাব রাখেন। নির্বাচনের পর ইনশাল্লাহ আমরা সেই পুরো খরচ, এই যে আমাদের ডায়েরি, প্রত্যেক পয়সার হিসাব এখানে আছে আমাদের পুরো টিমের। নাম্বার 1, এর মানে হলো আপনারা আমাকে যারা ফান্ডিং করেন, আমরা সেই ফান্ডিং এর পয়সা আমরা এই অ্যাক্টিভিজম করি, সেটা থেকে আমার বাসায় যায় না। দ্বিতীয়ত আমার পার্সোনাল টাকাও আমি অ্যাক্টিভিজমে খরচ করি না, হিসাব খুব সোজা। আমাকে আমার মানে আমি আপনারা টাকা দিবেন কেন?
বা আমাকে ভোট দিলে আপনার লাভ কি? লাভ খুব সোজা, আমি আপনার গম চুরি করব না, ডাল চুরি করব না, সিমেন্ট চুরি করব না, রড চুরি করব না, আমি চাঁদাবাজি করব না। সুতরাং আপনার লাভের জন্য আপনি আমাকে টাকা দিবেন, আপনি আমাকে জিতাবেন, কারণ নিজের ভালো পাগলেও বোঝে। আমাকে আপনি কেন ভোট দিবেন? আমার ভোট দিলে আপনার লাভ কি? আপনার লাভ, আপনার সম্পদ আমি চুরি করব না, আমি পাচার করব না, এই জন্য আপনি করবেন। এবার দেখেন, আপনাদেরকে একটা বলি, আজকে যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, সুতরাং আজকে থেকে আমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা আসা পর্যন্ত, এটার একটা হিসাব আছে, যেহেতু আমি 25 লাখ টাকা খরচ করতে পারবো। আজকের আগে পর্যন্ত যেই টাকাটা আপনারা আমাদেরকে দিয়েছেন এবং আমরা বিভিন্নভাবে খরচ করেছি, আমাদের কাছে হিসাব আছে, সেই টাকাটা এই হিসাবের সাথে যাবে না, কারণ এটা তফসিল ঘোষণার আগে আপনারা আমাকে দিয়েছেন, আমার পার্সোনাল খরচের জন্য দিয়েছেন। আমি শুধু একটু বলে রাখি আপাতত আমাদের খরচের খাতটা কিসে হয়। আমরা মেইনলি আমাদের রাফলি 300+ আমরা কর্মী ঢাকা 8-এর 9টা ওয়ার্ডে কাজ করি। যেমন আগামীকালকে আমরা ঢাকা 8-এর অন্তত 20টা মসজিদে, জুমার মসজিদে একযোগে ভোটার যোগ করবে ইনশাআল্লাহ। দেখেন, আমার এখানে আমার যে ভাইয়েরা ভিডিও বানায়, আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দেখে, সকাল থেকে ফজর থেকে রাত্রি 10টা পর্যন্ত সারাক্ষণ হাঁটে, এরা 1 পয়সা কোনো পেমেন্ট নেয় না, সবাই যে যার জায়গা থেকে ভলান্টিয়ারলি কাজ করে। কিন্তু দেখেন, আমাদের যত ম্যাক্সিমাম স্টুডেন্ট, অনেকে ক্যারিয়ার ছেড়ে এসেছে, এই যে মানুষটা বাসা থেকে আসে সকালে রাত্রিরে যায়, এর ভাড়াটা তো অন্তত আমার ম্যানেজ করা দরকার। এই একটা টিম প্রত্যেকটা ওয়ার্ডে 15-20 জন সকাল থেকে রাত্রি পর্যন্ত পড়ে থাকে, তাদের সকালের নাস্তা, এরপরে দুপুরের খাবার, রাত্রির খাবার, আগে পরে একটু নাস্তা, অসুস্থ হয়ে গেলে একটু চিকিৎসার ব্যবস্থা করা, এই ন্যূনতম দায়িত্বটা তো আমার, কারণ আমি তো তাকে এর জন্য 2000 টাকা দিচ্ছি না, এটাও তারা নিতে চান, আমি জোর করে দেই। তা আমাদের মূলত হলো এই যে আমরা একটা টিম 300+, যারা প্রতিদিন ফজর থেকে রাত্রি 10টা পর্যন্ত রাস্তায় পড়ে থাকি, তাদের সকলের আসা যাওয়ার ভাড়া, তাদের খাবার 3 বেলা, তাদের নাস্তা এবং আমাদের অন্যান্য খরচই আমাদের মূল খরচটা যায়। ইনশাআল্লাহ আমাদের কাছে সব লেখা আছে, আমরা আপনাদেরকে জানাবো। এখন আপনাদেরকে যেটা বলা দরকার, আপনারা জানেন গত 30শে ডিসেম্বর পর্যন্ত আপনারা আমাকে যেই টাকাটা দিয়েছিলেন, টোটাল 15 লক্ষ সামথিং, সেটার হিসেব আমি দিয়েছি এবং সেটা গণমাধ্যমে এসেছে। কিন্তু আজকে যেহেতু তফসিল হয়ে গেল, সুতরাং ডিসেম্বরের 1 তারিখ থেকে গতকালকে পর্যন্ত, মানে এই 10 দিন, ডিসেম্বরের 1 তারিখ থেকে 10শে ডিসেম্বর আমার কাছে কত টাকা আসলো, এই হিসাবটা আমি আপনাদেরকে এখন দিব। এবং আজকে থেকে আপনারা যেই টাকাটা আমাকে পাঠাবেন তফসিল হয়ে যাওয়ার পর থেকে, সেইখান থেকে আমরা 25 লাখ টাকা আসা পর্যন্ত কাউন্ট করব। এরপর যেহেতু অনেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিতে চান, এই জন্য না নিলে কষ্ট পাবেন, এটা টাকার জন্য না, এটা এঙ্গেজমেন্ট। সুতরাং আমরা এই টাকাটা নিব ইলেকশন পর্যন্ত। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে থেকে আমার অ্যাকাউন্টে টোটাল 25 লাখ টাকা যখন অতিক্রম করে যাবে বিভিন্নভাবে সব অ্যাকাউন্ট মিলিয়ে, তারপরে যত টাকা আসবে সব আমি, আপনারা জানেন আমরা একটা ইনকিলাব কালচারাল সেন্টার বানিয়েছি বাংলা মোটরে, যেখানে আমরা একটা মূলত লাইব্রেরি বানিয়েছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে পড়তে আসেন, প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা বাংলা মোটরে ইনকিলাব কালচারাল সেন্টার। আপনারা সার্চ দিলেই পাবেন, গুগলে লোকেশন পেয়ে যাবেন। এখানে আমরা অনেক পাঠচক্র করি, বিভিন্ন সভা সেমিনার করি, আমরা বই নিয়ে আড্ডা দেই। এখানে আপনি এসে চা কফি খেতে পারবেন, পড়তে পারবেন। এই সেন্টারটা চালাতে গিয়ে আমাদের অনেক টাকা ধার কর্জ করতে হয়, অনেকের কাছ থেকে দান খয়রাত নিতে হয়। তা আমি ঘোষণা দিচ্ছি, আজকে থেকে আপনারা আমাকে যেই ইলেকশন ক্যাম্পেইনের জন্য সাপোর্ট করবেন, এইটা 25 লাখ টাকা পর্যন্ত আমি আমার এই টিমের জন্য খরচ করব। এরপরে যেই টাকাটা আসবে, আমি পুরো টাকাটা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করে সেই মানি রিসিট আপনাদেরকে আমি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমি আপনাদেরকে একটু অ্যামাউন্ট লিখো, একটা যোগ করো, 5,63,530 প্লাস 100, হ্যাঁ একটা মিনিট, একটা এখানে করা হয় নাই, 5,63,530 যোগ 61,350, একটা মিনিট, 6 লাখ, ওকে, জাস্ট একটা মিনিট, দুঃখিত। এবার আমি বলি, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে গত 10 দিন আপনারা আমার ইলেকশন ক্যাম্পেইনের জন্য টাকা পাঠিয়েছেন। যারা আমাদের যে ইসলামী ব্যাংক বাংলা মোটর ব্রাঞ্চ ডেডিকেটেড একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন 2,56,708 টাকা। আবার বলছি, ব্যাংক অ্যাকাউন্টে 2,56,708 টাকা। বিকাশে পাঠিয়েছেন
গত 10 দিনে 2,50,456 টাকা, বিকাশে 2,50,456 টাকা, নগদে পাঠিয়েছেন গত 10 দিনে 47,801 টাকা, রকেটে পাঠিয়েছেন গত 10 দিনে 8,565 টাকা। এর মানে গত 10 দিনে আপনারা আমাকে পাঠিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে 5,63,530 টাকা। এর সাথে আপনারা জানেন আমি যখন প্রতিদিন ক্যাম্পেইনে বের হই, আমাদের বিভিন্ন একদম জুনিয়র ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের মা, খালা, আমাদের আঙ্কেল আন্টিরা আমাকে 20 টাকা থেকে শুরু করে 500-1000 টাকা হাতের মুঠোয় দিয়ে দেন। আমরা গত 10 দিনে সেরকম যেটা পেয়েছি এটা 61,350 টাকা। গত 10 দিনে আমি যখন রাস্তায় হাঁটি, এবং আমি রাস্তায় হাঁটি না, এটা একটা বলে রাখি, গতকালকে আমাদের একটা টিম একটা ওয়ার্ডে কাজ করছিল, এক আন্টি আমার লিফলেট দেখে আবার ফিরে এসে 200 টাকার একটা নোট আমাদের মিসবার কাছে দিয়ে বলেছে এটা হাদির কাছে পৌঁছাবা, আমার খুব ইচ্ছে ছিল ওরা আমি 1000 টাকা দিব, আমার কাছে এখন টাকা নাই, এই টাকা 200 ওর কাছে পৌঁছাবা। আন্টি আপনি যদি আমার এই আজকে কথা শুনে থাকেন, আপনাকে আমার অনেক সালাম, আমি এই টাকাটা যত্ন করে বাসায় রেখে দিয়েছি। আমরা গোপীবাগে করবার দিন ছাত্র দলের এক ভাই 500 টাকা আমাদের টিমের কাছে দিয়েছেন যে প্লিজ এটা হাদি ভাইয়ের কাছে পৌঁছবেন, ভাই আপনি আমাদের সালাম জানবেন। মানে আমি নিজে থাকি না, আমাদের টিম যখন লিফলেট দেয় তাদের কাছেও 500, 150 এই টাকাটা মানুষ দেয়। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সুতরাং গত 10 দিনে ক্যাশ পেয়েছি, এবং আজকে আপনারা দেখেছেন যখন দুদকের সামনে আমরা ক্যাম্পেইন করছিলাম 50, 100, 200 টাকা তো অনেকে হাতের মুঠে দিয়ে যাচ্ছিলেন, মানে এমন ভাবে হ্যান্ডশেক করে হাতের মধ্যে যখন চলে যায় তখন আমি না নিলে খুব কষ্ট পায়। এক ভাই 50,000 টাকা, মানে আমি বুঝিও নাই, আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন। একটু পরে আমি একটু মানে উঠে দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কিনা ওদের হাতে দিব, তখন দেখলাম যে 50,000 টাকার একটা বান্ডেল, এবং এইটা সহ 61,350 টাকা এসেছে। এর মানে গত 10 দিনে আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ 6,24,880 টাকা এসেছে। তাহলে আমি যদি গত 10 দিনে এসেছে 6,24,880, আর এর আগে ছিল 15 লক্ষ যে অ্যামাউন্টটা, এটা মিলিয়ে। তো আমি 1 মিনিটে শেষ করব, এটা একটু বলে দিও আমাকে, হ্যাঁ টোটালটা কত হয়। সম্ভবত তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন, প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দিবেন। আপনার এলাকায় কারা নির্বাচন করছেন আপনি সবার প্রোফাইল নিয়ে একটু ঘাটুন, বিএনপির কে, জামাতের কে, এনসিপির কে, স্বতন্ত্রকে, সবার উপর একটু আধা ঘন্টা সময় দিন। দেখেন, একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন, 5টা বছর ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার এলাকা ভালো থাকবে, আপনার দেশটা ভালো থাকবে। আর আপনি যদি ভুল সিলেকশন করেন, আমরা কেউ ভালো থাকবো না। আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে, যোগ্য প্রার্থীকে ভোট দেই, সে বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক, যে দল থেকেই হোক, তাহলে যোগ্য মানুষগুলো যদি গিয়ে সংসদে দাঁড়ায়, আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা। তুমুল ঝগড়া হবে, বিতর্ক হবে যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে, সেখানে কেউ যাত্রা করবে না, আর কেউ গান গাইবে না জনগণের পয়সায়, সংসদে নাটক করবে না, যাত্রাপালা করবে না। সুতরাং প্লিজ প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিন, সে যেই দলেরই হোক। পুরো অ্যামাউন্ট একটু বলবা? 21,65,292। ওকে, তাহলে আপনারা গত 10 দিনে আমাকে দিয়েছেন 6,24,880 টাকা, আর শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে দিয়েছেন 21,65,292 টাকা। আজকে গতকালকে পর্যন্ত, আজকে থেকে আপনারা আমাকে যেই টাকাটা দিবেন, 25 লক্ষ টাকা এক্সিড করবার পরে আমি এইটা এখন আর আমি বলবো না, ইনশাল্লাহ আমি যখন অ্যামাউন্ট ক্লোজ করবো ইলেকশনের আগে, তখন আপনাকে জানাবো আমার টোটাল কত টাকা এসেছে। সেই 25 লক্ষ টাকা আমি খরচ করে বাকি যে টাকাটা ইলেকশনের আগের দিন আমি টোটাল টাকাটা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করি, সেই মানি রিসিপ্ট আপনাদেরকে দিব। অনেকগুলো কমেন্টের উত্তর দিতে পারলে ভালো লাগতো, অনেক সময় হয়ে গেছে, অনেকে বিরক্ত হয়ে যাবেন। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ঢাকা 8-এ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।